রঞ্জনা তার স্বামী দীপেশ, শাশুড়িমা কুমারী দেবী, বড়জা প্রিয়াঙ্কা এবং ভাসুর তমালের সাথে বাস করে। রঞ্জনা বেশি দূর পর্যন্ত পড়াশোনা করেনি, তাই তার সাধারণ জ্ঞানের ভীষণ পরিমাণে অভাব। বিয়ের আগে কুমারী দেবী এবং তার বড়জা প্রিয়াঙ্কা বাড়িতে শিক্ষিত ছোট বৌমা নিয়ে আসতে চায়, কিন্তু দীপেশ যেহেতু নিজের পছন্দে বিয়ে করে তাই তারা মোটেই বিষয়টা পছন্দ করতে পারে না। বিয়ের পর রঞ্জনা যখন প্রথম রান্নাঘরে যায়, মা আজকে আমি আপনাদের জন্য গরম গরম ভাত, ডাল, মাছের ঝোল আর মাটন কষা রান্না করে দিচ্ছি, কারণ আজকে যেহেতু আমি প্রথম রান্না করব তাই আমি চাই সবাইকে ভালো মন্দ রান্না করে খাওয়াতে। হ্যাঁ তাই করো, কারণ তুমি তো বেশি পড়াশোনা শিখে আসোনি, তাই তোমাকে অফিসে চাকরি করার কথা বলা যাবে না। তুমি রাঁধুনির মতো রান্না করো, রান্না করা হয়ে গেলে তারপর কাজের মাসির মতো ঘরবাড়ি পরিষ্কার করে দিও, কারণ সারাদিন তোমার ওটাই কাজ। একদম ঠিক বলেছেন, আমি বিএসসি মাস্টার্স করা বৌমা আর আপনার ছোট বৌমা একদম অশিক্ষিত, পড়াশোনা জানি না কিছু না। দীপেশ যে কেন একে বিয়ে করে নিয়ে আসলো জানি না, এর মুখের ভাষাগুলো অশিক্ষিতর মতো শোনাচ্ছে। এভাবেই রঞ্জনার শাশুড়িমা এবং বড়জা তাকে অপমান করে, তাই রঞ্জনার খুব খারাপ লাগে। রঞ্জনা যেহেতু গরিব পরিবারে মানুষ হয় তাই সে ছোটবেলা থেকে চাইলেও পড়াশোনা শিখতে পারেনি, কিন্তু তবুও রঞ্জনা মন খারাপ করে সবার জন্য রান্না বান্না করে এবং সবাইকে ভালো মন্দ খাবার পরিবেশন করে খাওয়ায়। তবুও রঞ্জনা শাশুড়িমা এবং বড়জায়ের মন কিছুতেই ভরতে চায় না, যা দেখে দীপেশ ভালো করে ব্যাপারটা বুঝতে পারে। তাই সে ঠিক করে সে এবার তার বউকে স্কুলে ভর্তি করে পড়াশোনা শেখাবে। মা, আমি আমাদের বাড়ির পাশের ইংলিশ মিডিয়াম স্কুলটাতে কথা বলে এসেছি, আমি ওই স্কুলে রঞ্জনাকে ক্লাস 10-এ অ্যাডমিট করিয়ে দেব। কি ফালতু কথা বলছিস? এত বড় ধেড়ে মেয়ে হয়ে গেছে, ছোটবেলায় পড়াশোনা শেখেনি, এখন বিয়ের পর তুই ওকে স্কুলে ভর্তি করবি? কোনো দরকার নেই। বিয়ের আগে যখন পড়াশোনা শেখেনি তাহলে বিয়ের পরে চাকরানি হয়ে থাকুক। ছোট ভাই তুমি বুঝতে পারছো না, তোমার বউকে তুমি যদি স্কুলে পড়াশোনা করতে ভর্তি করাও তাহলে স্কুলের বাচ্চারা কিন্তু ওর উপর হাসাহাসি করবে। বুড়ো বয়সে এখন স্কুল ড্রেস পরে স্কুলে যাবে? যখন স্কুলে পড়াশোনা করার সময় ছিল তখন তো সেটা করা হয়নি, তাই ওকে এখন স্কুলে ভর্তি করানোর কোনো মানে হয় না। না বৌদি, তুমি ভুল কথা বলছো, পড়াশোনা শেখার কোনো বয়স হয় না, তাই আমি রঞ্জনাকে স্কুলে ভর্তি করাবোই। দীপেশ এই কথা বললে রঞ্জনা খুব খুশি হয়। অন্যদিকে রঞ্জনার বড়জা মোটেই খুশি হতে পারে না, কারণ রঞ্জনা যদি স্কুলে পড়াশোনা শেখে তাহলে সেও শিক্ষিত হয়ে উঠবে, অর্থাৎ প্রিয়াঙ্কার থেকে সে এগিয়ে যাবে, যেটা প্রিয়াঙ্কা মেনে নিতে পারে না। কারণ রঞ্জনা এখন প্রত্যেকদিন বাড়ির সমস্ত কাজ করে এবং সবার খেয়াল রাখে, তাই এক কথায় সে এখন বাড়ির চাকরেই পরিণত হয়। কিন্তু দীপেশের তার বউকে স্কুলে পাঠানোর সিদ্ধান্তে সব একেবারে বদলে যায়। দীপেশ তার বউকে শপিং করাতে নিয়ে যায়। সেই রঞ্জনার জন্য ইউনিফর্ম, পায়ের জুতো, স্কুল ব্যাগ, বইপত্র সবকিছু কিনে নিয়ে আসে। রঞ্জনা এবার স্কুলে যেতে শুরু করে। দীপেশ যখন প্রথম দিন রঞ্জনাকে স্কুলে ছাড়তে যায় তখন, রঞ্জনা, আজকে তোমার স্কুলের প্রথম দিন, তাই তুমি কিন্তু মন দিয়ে পড়াশোনা করবে। আর হ্যাঁ, আমি বড় বৌদিকে বলে দিয়েছি, বড় বৌদি বাজার থেকে ফেরার সময় বিকেলবেলা তোমাকে বাড়ি নিয়ে চলে যাবে। বেকার বেকার আবার দিদিকে ডিস্টার্ব করার কোনো মানে হয় না, আমি একাই স্কুল থেকে বাড়ি চলে যাব। কোনো দরকার নেই, তুমি তো সেরকম বাইরে বেরো না, তাই তোমার অসুবিধা হতে পারে, মন দিয়ে পড়াশোনা করবে। আমি অফিসে গেলাম। দীপেশ এই কথা বলে অফিসে চলে যায়। রঞ্জনা স্কুলে গিয়ে নিজের 10ম শ্রেণীতে বসে ভালো করে পড়াশোনা করতে শুরু করে। ক্লাসের শিক্ষিকা যা বলে সে সমস্ত কিছু নোট করে নেয়। এভাবে সে পড়াশোনা করে। এভাবে প্রথম দিন স্কুল শেষ হয়ে যাওয়ার পর রঞ্জনা যখন স্কুলের বাইরে দাঁড়িয়ে থাকে তখন প্রিয়াঙ্কা সেখানে আসে। আমার আর ভালো লাগে না, নিজের মতো একটু বাজারে যাব, ঠিক তখনই তোমার বর আমাকে ফোন করে বলল তোমাকে নাকি স্কুল থেকে বাড়িতে নিয়ে যেতে হবে। কেন? আমি কি তোমার চাকর নাকি? তুমি তোমার নিজের 2 পায়ে হেঁটে বাড়ি যেতে পারবে না? তুমি রেগে যেও না দিদি, আমি ওকে বারবার বারণ করেছিলাম, কিন্তু ও যখন বলেছে তখন আর কি করা যাবে। আজকে বরঞ্চ আমি তোমার সাথে গিয়ে একটাবার রাস্তাটা চিনে নেব, তাহলে আমি রোজ বাড়িতে একাই ফিরতে পারবো। সে ঠিক আছে, এখন আমার সাথে চলো, দোকানে কিছু গুরুত্বপূর্ণ জিনিস কেনার আছে। তুমি প্রথম দিন স্কুলে কি পড়াশোনা শিখলে সেটাও আজকে ভালো মতো প্রমাণ হয়ে যাবে। প্রিয়াঙ্কা এমন কথা বললে রঞ্জনা সামান্য অবাক হয়। প্রিয়াঙ্কা তাকে নিয়ে একটা মুদিখানার দোকানে যায়। সেখানে গিয়ে প্রিয়াঙ্কা বাড়ির প্রয়োজন মতো মাসকাবারি জিনিসপত্রগুলো কিনে নেয়। টাকা হিসাব করার সময়
দাদা আপনি চুপ করুন, আপনাকে টাকার হিসাব করতে হবে না। আমার দেওর বউকে নতুন স্কুলে ভর্তি করিয়েছে, তাও আবার ক্লাস 10-এ। সুতরাং ও এখন হিসাব করে বলবে আমাকে দোকানে কত টাকা দিতে হবে। ডাল 75 টাকা, চাল 55 টাকা, মশলা 44 টাকা, বাদবাকি যাবতীয় জিনিসপত্র 105 টাকা। এছাড়াও আগের বারের বাকি 1050 টাকা। রঞ্জনা তুমি হিসাব করে বলো তো টোটাল কত টাকা হলো? প্রিয়াঙ্কা এরকম ভাবে তাকে অঙ্কের প্রশ্ন জিজ্ঞাসা করলে রঞ্জনা ভীষণই ঘাবড়ে যায়, কারণ সে আজকে সবেমাত্র প্রথম দিন স্কুলে গেছে। তাই এত তাড়াতাড়ি সব অঙ্কের মুখে মুখে হিসাব করে দেওয়া তার পক্ষে সম্ভব হয় না। আমি এত তাড়াতাড়ি সব হিসাব করতে পারবো না দিদি। তুমি এরকম করে আমাকে প্রশ্ন করছো কেন বলো তো? আমার তো খুব ভয় লাগছে। আজকে আমাদের স্কুলে অঙ্কের ক্লাসও ছিল না, আমি কিছু শিখতে পারিনি। দেখেছেন দাদা, কাণ্ড দেখুন, একটা সামান্য হিসাব করতে পারে না। মাথায় এরকম কম বুদ্ধি নিয়ে ও কিভাবে স্কুলে পড়াশোনা করবে আমি কিন্তু জানি না। প্রিয়াঙ্কার এমন কথা শুনে মুদির দোকানের মালিক পর্যন্ত হেসে ওঠে। তাই রঞ্জনা খুবই অপমানিত বোধ করে। কিছুক্ষণ পর প্রিয়াঙ্কা দোকানে টাকা দিয়ে বাড়িতে ফিরে আসে, কিন্তু রঞ্জনা সেই বিষয়ে দীপেশকে কিছুই জানায় না। পরের দিন সকালে যখন দীপেশ তাকে স্কুলে যাওয়ার জন্য তৈরি হতে বলে, তখন না না, এখন স্কুলে গেলে হবে না, কারণ আজকে বাড়িতে অনেক রান্না বান্না বাকি আছে। আর কালকে আমি স্কুলে গিয়েছিলাম বলে বাড়িতে সেরকম ভালো রান্নাও হয়নি, সবাইকে বাসি খাবার খেতে হয়েছে। তাই আমার আর স্কুলে যাওয়ার কোনো দরকার নেই। এখন স্কুলে গিয়ে কি হবে শুনি? কি ব্যাপার বলো তো? কালকে তুমি অত আনন্দ মনে স্কুলে গেলে, আর আজকে তুমি স্কুলে যেতে চাইছো না কেন? কালকে তুমি কি স্কুলে সেরকম ভালো করে পড়াশোনা করোনি নাকি? আমি তোমার টিচারকে ফোন করে সব কথা জিজ্ঞাসা করবো। উফ বাবারি বাবা, এখন টিচারকে ফোন করে ব্যস্ত করার কি দরকার আছে? আমি তো বলছি বাড়িতে অনেক কাজ বাকি আছে। তাছাড়া তুমি সারা সপ্তাহ জুড়ে অফিস যাচ্ছ, তোমার জামা কাপড়গুলো ধোয়া হচ্ছে না, আমি সেগুলো আজকে ধুয়ে দেবো। তোমায় কিচ্ছু করতে হবে না, তুমি স্কুলে গিয়ে পড়াশোনা করো। আজকে বড় বৌদি সব বাড়ির কাজ করে দেবে। বড় বৌদি সারাদিন বাড়িতে বসে থাকে, সুতরাং রান্না বান্না, কাপড় কাচা, বাসন মাজা এগুলো ঠিক সময় মতো করতে পারবে। তোমার বউ স্কুলে যাবে আর আমি বাড়িতে বসে চাকরানি হব নাকি? তুমি ভুলে যেও না ছোট ভাই, তোমার বউয়ের থেকে আমি কিন্তু অনেক বেশি উচ্চ শিক্ষিত, তাই আমাকে এসব কাজ করা মানায় না। আর ও তো ঠিক কথাই বলছে, ওর স্কুলে গিয়ে কোনো লাভ নেই। এমনিতেই কালকে মুদির দোকানে সামান্য একটা অঙ্কের হিসাব করতে পারিনি, ও আবার স্কুলে পড়াশোনা করতে যাবে? প্রিয়াঙ্কা এই কথা বললে দীপেশ ভালো করেই বুঝতে পারে যে রঞ্জনা কেন স্কুলে যেতে চাইছে না। কিন্তু দীপেশও রঞ্জনাকে ছাড়ি না, সে তার বউকে স্কুলে পাঠানোর জন্য খুবই বকাবকি করে। তাই রঞ্জনা বাধ্য হয়ে স্কুল ড্রেস পরে তৈরি হয়ে নেয়। এভাবেই দীপেশ তার বউকে জোর করে স্কুলে দিয়ে আসে। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে। রঞ্জনা ভালো মতো স্কুলে পড়াশোনা করে। স্কুল থেকে বাড়িতে ফিরে এসে সে বাড়ির সমস্ত কাজও করে, এমনকি রাত্রিবেলা বসে বসে রঞ্জনা স্কুলের সমস্ত হোমওয়ার্কও করে। দীপেশও তাকে মাঝে মধ্যে সাহায্য করে। আমি ভাগ্য করে তোমার মতো একজন বর পেয়েছি। তোমার জন্য আমার বুদ্ধিমত্তা অনেক উন্নত হয়েছে। আমি এখন অঙ্ক, ভূগোল, বিজ্ঞান, ইতিহাস সব ভালো করে বুঝতে পারি জানো। তুমি চিন্তা করো না রঞ্জনা, আমি তোমাকে বৌদির থেকে বেশি উচ্চতর শিক্ষিত করে তুলবো, সুতরাং কেউ তোমাকে নিয়ে একটা কথা বলতে পারবে না। তারপর তুমি আমার মতো একসাথে গাড়িতে করে চাকরি করতে যাবে। এভাবেই দেখতে দেখতে কিছুদিন পেরিয়ে যায়। ক্লাস 10-এর পরীক্ষা কাছাকাছি চলে আসায় রঞ্জনা এখন স্কুলে যায় না। সে সকাল থেকে বাড়িতেই বসে পড়াশোনা করে। এই যে আজকে আমাদের বাড়িতে অতিথি আসবে, তাই মা তোমাকে পোলাও, মাটন বিরিয়ানি রান্না করতে বলেছে। এখন পড়াশোনা বন্ধ করে রান্নাঘরে যাও। অনেক লেখাপড়া করেছো, এসব করে তোমার কোনো লাভ হবে না। বয়সের কোনো গাছ পাথর নেই, আবার লেখাপড়া করবে। দিদি এরকম করে বলছো কেন? আজকে তুমি আর মা দুজনে মিলে রান্না করো, কারণ কিছুদিন পর আমার ক্লাস 10-এর পরীক্ষা আসছে। তাই আমাকে বাড়িতে ভালো করে পড়াশোনা করতে হবে। রাত্রিবেলা অফিস থেকে বাড়িতে এসে ও আমাকে পড়াশোনা জিজ্ঞাসা করবে, তারপর আমি পড়া না পারলে ও কিন্তু আমাকে খুব বকবে। বাবারে বাবা, দেওরের বাধ্য স্কুলে যাওয়া বউ আমার। আজকে সব গল্প কথা দিতে হবে না, চুপচাপ রান্নাঘরে গিয়ে রান্না করো, কারণ আমি আর মা দুজনে একটু শপিং করতে যাচ্ছি। বাইরে থেকে অতিথিদের জন্য কিছু স্ন্যাক্স নিয়ে আসবো। প্রিয়াঙ্কা এই কথা বলে ঘর থেকে চলে যায়। সে তার শাশুড়ি মায়ের সঙ্গে দোকানে যায়। এদিকে রঞ্জনা বই বন্ধ করে রান্নাঘরে গিয়ে পোলাও এবং মাটন বিরিয়ানি রান্না করতে শুরু করে। এভাবে বিভিন্ন রকম রান্না বান্না করতে গিয়ে এবং অতিথিদের আপ্যায়ন করতে গিয়ে তার প্রায় সারাটা দিন বেরিয়ে যায়। রাত্রিবেলা দীপেশ বাড়িতে ফিরে এসে দেখে রঞ্জনা তখনও পর্যন্ত বাড়ির কাজে ব্যস্ত আছে।
তোমার কি ব্যাপার বলো তো? কিছুদিন পর তোমার পরীক্ষা, আর তুমি এখন বাড়ির কাজ করছো কেন? আজকে আমি তোমাকে ইতিহাস আর ভূগোল হোমওয়ার্ক দিয়ে গিয়েছিলাম, সেগুলো হয়েছে? তুমি কিন্তু ওগুলো আমাকে এক্ষুনি সাবমিট করবে। আজকে বাড়িতে অতিথি এসেছিল, তাই আমি ব্যস্ত ছিলাম, পড়াশোনা করতে পারিনি। আজকে আমি কোনো হোমওয়ার্ক সাবমিট করতে পারবো না। কি সাংঘাতিক মেয়ে রে বাবা! আমি আর তোমার বড় যা তোমাকে রান্না বান্না করতে কত হেল্প করলাম, আর এটাও বললাম তোমাকে ঘরে গিয়ে পড়াশোনা করতে, কিন্তু তুমি তো আমাদের কথা শুনলে না। এখন দ্বীপেশ আসা মাত্রই তুমি আমাদের নামে নালিশ করছো। কুমারী দেবী এভাবে মিথ্যা কথা বললে রঞ্জনা একেবারে অবাক হয়ে যায়। দীপেশও তার বউকে বকাবকি করে। এভাবে আরো কিছুদিন কেটে যায়। রঞ্জনা পরীক্ষার আগে আগে আরো ভালো মতো পড়াশোনা করতে থাকে, কিন্তু দশম শ্রেণীর প্রথম পরীক্ষার দিন রঞ্জনা যখন ইউনিফর্ম পরতে যাবে তখন সে দেখে তার জামায় নীলকালি ভর্তি হয়ে আছে। ইউনিফর্মের এমন অবস্থা দেখে রঞ্জনা খুবই ভয় পেয়ে যায়। তোমাকে কতবার বলেছি তোমার স্কুলের ইউনিফর্ম যেখানে সেখানে রেখে দেবে না, দেখেছো কি অবস্থা? এবার তুমি কি পরে পরীক্ষা দিতে যাবে? কেননা তোমার জন্য তো মাত্র একটা ইউনিফর্ম কেনা হয়েছিল, আর তো কেনা হয়নি। এ বাবা ছোট ভাই, তাহলে তোমার বউয়ের তো আর দশম শ্রেণীর পরীক্ষা দেওয়া হবে না, তাহলে কি ও অশিক্ষিত থেকে যাবে? বেকার বেকার ওকে স্কুলে ভর্তি করলে বলো? প্রিয়াঙ্কার কথা শুনে রঞ্জনা ভালো করে বুঝতে পারে এতে তার বড় জায়েরই হাত আছে, কিন্তু রঞ্জনা এখন আগের থেকে অনেক বেশি বুদ্ধিমতী হয়ে যায়, তাই সে আর অল্পতে হার মানতে চায় না। তোমরা একদম চিন্তা করো না, আমি ঠিক আজকে পরীক্ষা দিতে যাব। আমার স্কুল ড্রেসে কালি পড়েছে তাতে কি হয়েছে? আমার কাছে আর একটা স্কুল ড্রেস আছে তো। সে কি, তুমি আর একটা স্কুল ড্রেস কোথা থেকে পেলে? তুমি হয়তো ভুলে যাচ্ছ, আমার বোনেদের স্কুল ড্রেস ঠিক আমার মতো একই রকম। আমি আমার বোনের স্কুল ড্রেস পরে নেব, আমার ড্রেস থেকে ব্যাজ খুলে লাগিয়ে নেব, তাহলেই তো হয়ে যাবে। আমি এখনই আমার বোনকে বলে দিচ্ছি, ও স্কুটি চালিয়ে এসে আমাকে ওর স্কুল ড্রেস দিয়ে যাবে। রঞ্জনা এই বলে তার বোনকে ফোন করে। তার বোন 10 মিনিটের মধ্যেই তাকে স্কুল ড্রেস দিয়ে যায়। রঞ্জনা সেই স্কুল ড্রেস পরে পরীক্ষা দিতে চলে যায়, তাই প্রিয়াঙ্কার কোনো মতে তাকে আটকাতে পারে না। এভাবেই সবকটা পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পর যখন পরীক্ষার রেজাল্ট বেরোয়, তখন রঞ্জনা দশম শ্রেণীর পরীক্ষায় শ্রেণীতে প্রথম স্থান অধিকার করে, যা দেখে তার পরিবারের প্রত্যেকেই খুবই খুশি হয়। বিশেষ করে দীপেশের খুশির ঠিক ঠিকানা থাকে না। আমি জানতাম রঞ্জনা তুমি ঠিকই পারবে, এরপর তুমি আরো উচ্চ শিক্ষিত হয়ে উঠবে, তোমার বড় হওয়া কেউ আটকাতে পারবে না। এভাবে আরো কয়েকটা বছর কেটে যায়। অনেক প্রতিকূলতা পেরিয়ে রঞ্জনা কলেজ পাশ করে, সুতরাং সেও এখন তার বড় জায়ের মতো উচ্চশিক্ষিত হয়ে ওঠে। তাই রঞ্জনাকে আর কখনোই শিক্ষার জন্য কারোর কাছে ছোট হতে হয় না। মনোজ তার মা ফাল্গুনী দেবীর সঙ্গে বাস করে। ফাল্গুনী দেবী খুবই কষ্টে তার ছেলেকে মানুষ করেছিল, কারণ মনোজের বাবা না থাকায় সে একাই বাবা ও মায়ের ভূমিকা গ্রহণ করে মনোজের সব দায়িত্ব পালন করেছিল। মনোজের নিজস্ব একটা স্কুল ছিল, সেই স্কুলে অনেক বাচ্চারা পড়াশোনা করত। বিশেষ করে গরিব বাচ্চাদের মনোজ বিনামূল্যে শিক্ষাদানের ব্যবস্থা করে দিত। সেই জন্য সমাজের সকলেই মনোজকে খুবই শ্রদ্ধা করত। একদিন কেয়া নামে একটি মেয়ে তার ছোট ভাই বল্টুকে নিয়ে মনোজের স্কুলে ভর্তি করতে আসে। স্যার, আমি আমার ভাইকে আপনার স্কুলে ভর্তি করতে চাই। শুনেছি নাকি আপনার স্কুলে গরিব বাচ্চাদের ফ্রিতে শিক্ষাদান করা হয়। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। কেন, আপনাদেরও কি আর্থিক অবস্থা খারাপ নাকি? হ্যাঁ স্যার, আমার বাবা নেই তো, আমাদের সংসারে খুব অভাব অনটন। যদি আমার ভাইকে আপনি স্কুলে ভর্তির ব্যবস্থা করে দেন, খুবই উপকার হবে। হ্যাঁ অবশ্যই, আমরা এই স্কুলটা সমাজের কল্যাণের জন্য তৈরি করেছিলাম। আমরা গরিবদের পাশে সবসময় আছি। আপনি ফর্ম ফিল আপ করে দিন আর প্রয়োজনীয় ডকুমেন্টগুলো দিয়ে দিন, কাল থেকেই আপনার ভাইকে স্কুলে পাঠিয়ে দেবেন। আপনি খুব ভালো স্যার, সত্যি আপনার মতো মানুষ হয় না। আপনাকে অনেক ধন্যবাদ। না না, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। মনোজের ভালো মানুষই দেখে এবং তার চারিত্রিক বৈশিষ্ট্যের কথা জেনে প্রথম দিনই কেয়া মনোজকে পছন্দ করে ফেলেছিল। কেয়া প্রত্যেক দিনই তার ভাইকে স্কুলে নিয়ে আসতো। মনোজ যখন বাচ্চাদের পড়াতো, তখন কেয়া বাইরে থেকে মনোজকে একইভাবে লক্ষ্য করত। মনোজ খুবই ভালোবেসে বাচ্চাদের পড়াতো। মনোজের এরকম স্বভাব দেখে কেয়া তার প্রতি আরো আকৃষ্ট হয়ে পড়ে। একদিন মনোজ যখন বাচ্চাদের পড়িয়ে ক্লাসরুম থেকে বেরিয়ে যাচ্ছিল, তখন কেয়া তার কাছে গিয়ে বলে, স্যার, আপনার সঙ্গে আমার কিছু কথা ছিল। হ্যাঁ বলুন, কি বলবেন? আসলে না মানে আমার ভাইয়ের ব্যাপারে বলতাম।
আমার ভাই ঠিকমতো পড়াশোনা করছে তো? হ্যাঁ একদম। কেন, কালকে তো ওদের রেজাল্ট আউট হয়েছে, ও তো খুব ভালো মার্কস পেয়েছে। আপনিও রেজাল্ট দেখেননি? ও হ্যাঁ, তাই তো, আমি আসলে ভুলে গেছিলাম। ঠিক আছে, কোনো ব্যাপার না, আমি এবার আসি তাহলে। না না, আসলে আমি এটা নয়, অন্য কিছু বলতে চাই। আপনি কি বলতে চান বলুন না। আমাকে আবার ক্লাসে যেতে হবে, আমার কিন্তু সময় নষ্ট হচ্ছে। আপনার প্রয়োজনীয় কিছু বলার থাকলে প্লিজ তাড়াতাড়ি বলুন। স্যার, আসলে আমি এটা বলতে চাইছি, আপনি যে বাচ্চাদের এত ভালোবাসেন, আর আমার ভাইকে তো আপনি সবচেয়ে বেশি ভালোবাসেন, কিন্তু বল্টুর দিদিকে আপনার কেমন লাগে? আপনি কি প্রশ্ন করছেন? আপনাকে আবার কেমন লাগবে? সাধারণ মানুষকে যেমন লাগে তেমনই। আপনি কিন্তু ফালতু ফালতু কোশ্চেন করে আমার সময় নষ্ট করছেন। কি বলতে চাইছেন সরাসরি বলুন তো। স্যার, আসলে আমার না আপনাকে খুব ভালো লাগে। শুনেছি আপনার এখনো বিয়ে হয়নি, আর আমি তো মেয়ে হিসেবে খারাপ নই। আপনি তো গরিবদের পছন্দ করেন। আমি আপনাকে বিয়ে করতে চাই। আপনি কি আমাকে বিয়ে করবেন? কেয়ার মুখে এমন কথা শুনে মনোজ ভীষণ পরিমাণে রেগে যায়। আপনি কি ফাজলামি পেয়েছেন? আমার স্কুলের মধ্যে এসে আপনি আমাকে এগুলো বলার সাহস পেলেন কিভাবে? শুনুন, আজকের পর থেকে আমাকে এই ধরনের উল্টোপাল্টা কথা একদম বলবেন না। আমি আপনাকে কোনোদিনও বিয়ে করতে পারবো না, আমাকে ক্ষমা করবেন। এই বলে মনোজ সেখান থেকে চলে যায়। কেয়া মনে মনে খুবই কষ্ট পায়। মনোজের বারণ করা সত্ত্বেও কেয়া মাঝে মধ্যেই এখনো মনোজের সঙ্গে কথা বলার চেষ্টা করত, কিন্তু মনোজ তাকে কিছুতেই পাত্তা দিত না। মনোজ, তুমি আমাকে কেন ইগনোর করো? আমিও নাছর বান্দা, আমি তোমাকে বিয়ে করেই ছাড়বো। সেটার জন্য আমাকে যা যা করতে হয় আমি সব করব। প্রয়োজনে তোমাকে আমি ফাঁসিয়ে বিয়ে করব। কেয়া মনে মনে মনোজকে ফাঁসানোর প্ল্যান করতে থাকে। একদিন সে তাদের পাড়ার একটি মহিলার কাছে যায়। কেয়া তার হাতে কিছু টাকা দিয়ে তার প্ল্যানের কথা ভালোভাবে বুঝিয়ে দেয়। বুঝেছি বুঝেছি, আর কিছু বলতে হবে না। আমার কাজ হলো তোমাকে বদনাম করা, মানে তোমার সাথে ওই যে মাস্টার মশাই মনোজকে বদনাম করা। ঠিক আছে, কাজ হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। সাবধানে করবে, কেউ যেন কিছু জানতে না পারে। আর হ্যাঁ, তুমি একা করলে হবে না, তোমাকে কিন্তু পাড়ার আরো কিছু মহিলাকে উস্কে দিতে হবে, যাতে করে মনোজের উপর চাপ পড়ে আরো বাধ্য হয়ে আমাকে বিয়ে করে। কাজ হয়ে যাওয়ার পর তুমি তোমার বাকি টাকা পেয়ে যাবে। ঠিক আছে, তুমি নিশ্চিন্তে থাকো। পরের দিন সন্ধ্যাবেলা মনোজ তার স্কুল বন্ধ করে বাড়ির দিকে রওনা দিচ্ছিল। ঠিক সেই সময়ই কেয়া তার সামনে এসে উপস্থিত হয়। স্যার, আমি আপনাকে কিছু বলতে চাই। তোমার কথা শোনার কোনো ইচ্ছা নেই আমার। আমার পথ ছাড়ো, আমাকে যেতে দাও। শুধু শুধু তোমার ফালতু কথা শুনতে আমার ভালো লাগে না। আমি তোমাকে আর কতবার বলবো যে আমি তোমাকে বিয়ে করতে পারবো না? তুমি যদি তোমার ভালো চাও তাহলে অন্য কাউকে দেখে বিয়ে করে নাও। স্যার, একবার দাঁড়ান, আমি আপনাকে বিয়ের কথা বলতে আসিনি, আমি তো আপনার কাছে ক্ষমা চাইতে এসেছি। স্যার, আমি আমার ভুল বুঝতে পেরেছি, আমি আপনাকে আর কোনোদিনও বিরক্ত করব না। আপনি দয়া করে আমাকে ক্ষমা করে দিন। কেয়া কথা বলতে বলতে হঠাৎই মাথা ঘুরে পড়ে যাওয়ার নাটক করে। কেয়াকে মাটিতে পড়ে যেতে দেখে মনোজ খুব ভয় পেয়ে যায়। কি হলো কি আপনার? এক্সকিউজ মি, কি হলো? হঠাৎ আপনি এভাবে পড়ে গেলেন কেন? উঠুন, উঠুন বলছি। মনোজ কোনো উপায় না পেয়ে কেয়াকে কোনো রকমে তুলে গাছের গোড়ায় বসিয়ে দেয়। কেয়া তখনও চোখ বন্ধ করে নাটক করেই চলেছিল। মনোজ তার চোখে মুখে জলে ছিটা দিলে কেয়া চোখ খোলে। আপনি ঠিক আছেন তো? কি হয়েছিল হঠাৎ? আমার মনে হয় আপনি খুব উইক। চলুন, আমি আপনাকে আপনার বাড়ি দিয়ে আসছি। না, আমার মাথা খুব ঘুরছে, আমার শরীরটা খুব খারাপ, আমি হেঁটে হেঁটে যেতে পারবো না। আমি আছি তো, আপনার বাড়ি তো সামনেই। আসুন, আমি আপনাকে ছেড়ে দিচ্ছি, উঠুন। কেয়া এই সুযোগে মনোজের হাত ধরে নেয়। ঠিক সেই মুহূর্তে গ্রামের কয়েকটা মহিলা সেখানে এসে চেঁচামেচি করতে শুরু করে। এই যে, কি হচ্ছে এখানে অন্ধকারে? হ্যাঁ, কি মাস্টার মশাই, আমরা তো সবাই আপনাকে খুব ভালো মানুষ বলে মনে করেছিলাম। এই অন্ধকারে আপনি একটা অবিবাহিত মেয়ের সঙ্গে কি করছেন? না না, আপনারা ভুল ভাবছেন, আমি তো এনাকে সাহায্য করছিলাম। কি হলো, আপনি চুপ করে আছেন কেন? বলুন না কিছু। হ্যাঁ, আপনারা ভুল ভাবছেন, আমরা কিচ্ছু করিনি। এখন তো বলবেই তোমরা কিচ্ছু করনি। দুজনে ফষ্টি নষ্টি করতে গিয়ে ধরা পড়েছো, এখন তো সকলের সামনে অস্বীকার করবেই। তোমাদের লজ্জা করে না পাড়ার মধ্যে এসব নোংরামি করছো? পাড়ার মহিলারা চেঁচামেচি করে সকল গ্রামবাসীকে এক জায়গায় করে ফেলে। গ্রামের মহিলা পুরুষ সকলেই কেয়া ও মনোজের উপর রেগে যায়।
কিছু করার নেই, এবার তোমাদের দুজনকে বিয়ে করতেই হবে। এখন ফেসে গেছো বলে তোমরা মিথ্যা কথা বলছো। আমরা কি বুঝি না নাকি? আমরা সব বুঝি। না, আমি কিছুতেই বিয়ে করতে পারবো না। আর আমি কিচ্ছু করিনি, আমি বললাম তো আমি শুধু এনাকে সাহায্য করছিলাম। এমন বললে তো হবে না, বিয়ে তো তোমাকে করতেই হবে। এই সবাই ধরো এদেরকে, এখন এখানে এদেরকে বিয়ে দেওয়া হবে। মনোজ তাকে ছেড়ে দেওয়ার জন্য অনেক অনুরোধ করতে থাকে। অন্যদিকে কেয়াও নাটক করে কেঁদেই চলেছিল। গ্রামের লোকজন জোর করে মনোজ ও কেয়ার বিয়ে দিয়ে দেয়। ইতিমধ্যে খবর পেয়ে সেখানে মনোজের মা ফাল্গুনী দেবী এসে উপস্থিত হয়, কিন্তু ফাল্গুনী দেবী সেখানে আসতে অনেক দেরি হয়ে গিয়েছিল। সমস্ত ব্যাপার জানার পর ফাল্গুনী দেবী আর কিছু বলতে পারে না। বাধ্য হয়ে সে মনোজ ও কেয়াকে বাড়িতে নিয়ে আসে। যাক, এতদিনে আমার মনের আশাটা পূরণ হলো। আমি মনোজকে পেয়েই গেলাম। আমার প্ল্যানটা সত্যিই খুব দারুণ ছিল। এমন মারাত্মক নাটক করেছি, আমি মনোজের কাছেও খারাপ হলাম না, আর আমার স্বপ্নও পূরণ হয়ে গেল। কেয়া মনে মনে খুবই খুশি হলেও মনোজ এবং তার মা দুজনেরই খুব মন খারাপ ছিল। তারা দুজনেই যেন কিছু একটা জিনিস নিয়ে খুব দুশ্চিন্তা করছিল। রাত্রিবেলা কেয়া মনোজকে বলে, মনোজ, তোমাকে অনেক ধন্যবাদ আমাকে বিয়ে করার জন্য। তুমি আমাকে বিয়ে না করলে আমার জীবনটা শেষ হয়ে যেত। সারা পাড়ায় আমার যা বদনাম হলো, তুমি আমাকে বিয়ে না করলে আমি কাউকে মুখ দেখাতেই পারতাম না। কেয়ার কথা শুনে মনোজ চুপ করে থাকে। মনোজ তার ঘর থেকে একটা বালিশ নিয়ে হলরুমে চলে যায়। আমার উপর রাগ করেছে, আমিও দেখি বউয়ের উপর কতদিন রাগ করে থাকতে পারে। মনোজ সেদিনের পর থেকে খুব সকাল করে উঠে স্কুলের জন্য বেরিয়ে পড়তো। সে অনেক রাত করে বাড়ি ফিরে আসতো। রাত্রিবেলা বাড়িতে এসে সে তার মায়ের কাছে খাবার খেয়ে হলরুমে ঘুমিয়ে পড়তো। কেয়ার সঙ্গে কোনো কথা বলা তো দূরের কথা, সে কেয়ার দিকে ফিরেও তাকাতো না। এরকম ভাবেই বেশ কয়েক মাস চলতে থাকে। একদিন রাত্রিবেলা হঠাৎ করে কেয়া নুপুরের আওয়াজ শুনতে পায়। সে বাইরে বেরিয়ে আওয়াজটা কোথা থেকে আসছে খুঁজতে খুঁজতে তাদের স্টোর রুমে পৌঁছে যায়। সেখানে কেয়া যেটা দেখে সে নিজের চোখকেও বিশ্বাস করতে পারে না। কেয়া দেখে যে মনোজ মেয়েদের মতো শাড়ি পরে মেকআপ করে নাচ গান করছে। মনোজ, এটা তুমি কি করছো? আমি কি দেখছি? তার মানে তুমি হিজড়া? তুমি তাই জন্য আমার থেকে দূরে দূরে থাকো, আর তাই জন্য তুমি আমাকে বিয়ে করতে চাইছিলে না? হ্যাঁ কেয়া, আজকে যখন সত্যিটা সামনে চলে এসেছে তাহলে শোনো, আমি একজন হিজড়া। আমার মা সমাজের সবার কাছ থেকে এই সত্যিটাই লুকিয়ে রেখেছে, আর আমিও আমার মায়ের খুশির জন্য কাউকে এটা জানতে দিইনি। আমি একজন সাধারণ ছেলের মতো নয়, তার জন্য আমি কোনো মেয়েকেই বিয়ে করবো না বলে ঠিক করেছিলাম। আর তুমি তো জানোই আমাদের বিয়েটা একটা দুর্ঘটনা ছিল, বাধ্য হয়ে আমাকে বিয়েটা করতে হয়েছে। তাদের কথার আওয়াজ পেয়ে ফাল্গুনী দেবীও সেখানে আসে। সেও কেয়াকে সব কথা খুলে বলে। হ্যাঁ কেয়া, আমার ছেলে তোমার যোগ্য নয়। তুমি ওর সঙ্গে সুখে থাকতে পারবে না কোনোদিনও। তুমি আমার ছেলেকে ছেড়ে দাও। আমরা এই 6 মাসের জন্যই অপেক্ষা করছিলাম। এখন তোমাদের ডিভোর্স হয়ে যাবে, তুমি অন্য কাউকে বিয়ে করো। তবে হ্যাঁ, তোমার কাছে আমার একটাই অনুরোধ, তুমি দয়া করে এই সত্যিটা কাউকে বলো না। আমি আমার ছেলের সঙ্গে সারা জীবন এভাবেই হাসি খুশি থাকতে চাই। তুমি অন্য কোনো বাহানা করে আমার ছেলেকে ছেড়ে চলে যাও। একটা মা হয়ে আমি তোমার কাছে অনুরোধ করছি। হ্যাঁ কেয়া, এতে তোমারই ভালো হবে, আর পারলে আমাকে ক্ষমা করে দিও। না মনোজ, তুমি ক্ষমা চাইছো কেন? ক্ষমা তো আমার চাওয়া উচিত। আমি যদি প্ল্যান করে জোর করে তোমার সঙ্গে বিয়ে না করতাম, তাহলে হয়তো আজকে এই দিনটা দেখতে হতো না। উপরওয়ালা হয়তো আমাকে আমার পাপের শাস্তি দিল। তোমরা আমাকে ক্ষমা করে দিও। আমি কালকেই বাড়ি ছেড়ে চলে যাব। আর হ্যাঁ, তোমাদের কোনো চিন্তা নেই, আমি কাউকেই কিছু বলবো না, আমি কথা দিচ্ছি। পরের দিন কেয়া মনোজকে ছেড়ে চলে যায়। কিছুদিনের মধ্যেই তাদের ডিভোর্স হয়ে যায়। মনোজ আবার আগের মতো তার মায়ের সঙ্গে হাসি খুশি বসবাস করতে থাকে।